আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমাদের টেক্সচার ক্যালিগ্রাফির যাত্রাটা এবার পৌঁছে গেছে চতুর্থ ধাপে। আগের 3টা পার্ট আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন। প্রথম পার্টে আমরা শিখেছি কিভাবে টেক্সচার বানানো যায়। দ্বিতীয় পার্টে আমরা শিখেছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডে ছায়ার ইফেক্ট দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার করলাম। আর তৃতীয় পার্টে তো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, নিচের ছায়াটা রাখবো নাকি রাখবো না, মনে আছে তো? আমি নিজেই তখন দ্বিধায় ছিলাম। একদিকে মনে হচ্ছিল ছায়াটা রাখলে ব্যাকগ্রাউন্ডটা যেন নাটকীয় দেখা যাবে, আবার অন্যদিকে মনে হচ্ছিল লেখাটা ঢেকে যাচ্ছে। তো অনেক ভেবেচিন্তে মনোযোগ দিয়ে কয়েকবার ছবি ঘুরে ঘুরে দেখে আমি সিদ্ধান্ত নিলাম, না, ছায়াটা রাখা যাবে না, কারণ মূল লেখাটাই আমাদের আসল ক্যালিগ্রাফি, সেটাই দৃষ্টি আকর্ষণ করবে। তাই প্রথম কাজ হিসেবে নিচে সাদা রং দিয়ে পুরো ছায়ার ইফেক্টটা মুছে দিলাম। এবার আমার হাতে শুধু ব্যাকগ্রাউন্ড। আমি যে নীল রংটা আগে ব্যবহার করেছিলাম সেটা আবার দিলাম, কিন্তু এবার একটা খেলা খেললাম, কোথাও গাঢ় নীল রাখলাম, আবার কোথাও হালকা। এভাবে যখন আমি ব্রাশ চালাচ্ছি তখন মনে হচ্ছিল পুরো ক্যানভাস যেন নতুন প্রাণ পাচ্ছে। আপনারা কি কখনো এমন করেছেন? একটা ভুলকে ঢেকে দিয়ে নতুন করে শুরু করেছেন? ভুলটা তখনই কাজে লাগে যখন সেটা থেকে শিক্ষা নেওয়া যায়। আমার সেই ভুল ছায়া যেটা বাদ দিলাম সেটাই আমাকে শিখিয়েছে রঙের ভারসাম্য কতটা জরুরি। ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে এবার আসল মনোযোগ দিলাম মূল লেখায়। এটাই তো আমাদের ক্যালিগ্রাফির প্রাণ। প্রথমে লেখায় কিছুটা ছায়া দিলাম, এরপর নিচের দিকটা যখন লক্ষ্য করলাম তখন মনে হচ্ছে নিচের দিকটা অনেকটা ফাঁকা হয়ে আছে, মনে হচ্ছিল কিছুটা কম আছে। তখন ভাবলাম চলো নিচে একটু ইটের মতো ইফেক্ট দেই, কিন্তু ছোট ছোট ইট নয়, বরং একটু বড় আকারে, যেন ঘন না লাগে এবং সুন্দর আর সুষম দেখায়। যেমন বাস্তবে দেয়ালে বড় বড় ইট দেওয়া হয় ঠিক সেভাবে, তবে আমার ইটগুলো হয়তো একটু চতুর্ভুজ আকারের হয়ে গেছে। আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করেছিলাম, সেজন্য এমন হয়েছে। আপনারাও ভাবুন তো, লেখার নিচে যদি এভাবে ইটের মতো বসে থাকে তাহলে কি লেখা বেশি ভারসাম্যপূর্ণ দেখায় না? এবার এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ছায়া দেওয়া। আমি আগেও বলেছি, আবারও বলছি, ছায়া দেওয়ার ক্ষেত্রে ধৈর্য দরকার, সময় দরকার আর কৌশল দরকার। আমি করেছি এভাবে, প্রথমে প্রতিটা লেখার পাশে কালো রং দিয়ে নিলাম। এরপর কি করলাম জানেন? তুলি দিয়ে সরাসরি রঙের উপর পানি না দিয়ে বরং রঙের সাইডে, অর্থাৎ রঙের একেবারে পাশ দিয়ে পানি দিলাম। এরপর তুলিটা আবার ধুয়ে পরিষ্কার পানি নিলাম। প্রথমবার যে পানিটা দিয়েছিলাম তার পাশে দ্বিতীয়বার পানি দিলাম। মনে রাখবেন, পানি কখনো সরাসরি কালো রঙের উপরে নয়, বরং রঙের ধার ঘেঁষে হবে। তাহলে কি হয় জানেন? কালো রঙটা আস্তে আস্তে মিশে যায়, ছড়ায় এবং নরম হয়ে যায়। এটা করতে গিয়ে আমার হাত বারবার থেমেছে, কখনো মনে হচ্ছিল বেশি ছড়িয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল কম হচ্ছে। তখনই আমি মনে মনে আপনাদেরকে প্রশ্ন করছিলাম, আপনারা হলে এখানে কি করতেন? পুরোটা ছড়িয়ে দিতেন নাকি হালকা করে রাখতেন? আরেকটা টেকনিক, আমি সবসময় 2টা পাত্রে পানি রাখি, একটা দিয়ে শুধু তুলি ধুই, আরেকটা দিয়ে আসল কাজ করি। কারণ তুলি যখন আমরা পানিতে ধুইতে যাই একবারেই পুরো পানিটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি সেটা ব্যবহার করেন, আমি যেটা করলাম, তাহলে ছায়ার রং ময়লা হয়ে যাবে না এবং খুব সুন্দর দেখা যাবে। আর যদি তা না করেন তাহলে ছায়াটা ময়লা ময়লা দেখা যাবে এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই ছোট ছোট বিষয়ই আসলে ক্যালিগ্রাফিকে আলাদা করে তোলে। এভাবে আমি ধীরে ধীরে পুরো লেখায় ছায়া দিলাম, ছায়া ছড়ালাম, আর এক সময় মনে হলো হ্যাঁ, এখন এটা সম্পূর্ণ হয়েছে। শুরুতে যে দ্বিধা ছিল, যে প্রশ্ন ছিল ছায়া রাখবো নাকি রাখবো না, আজ তার উত্তর স্পষ্ট, না রাখাই ভালো হয়েছে। তো বন্ধুরা, এখানে আজকের কাজ শেষ। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি ধাপে ধাপে ছায়া দিলাম, কোথায় পানি দিলাম, কোথায় দিলাম না, আর কিভাবে ধৈর্য ধরে পুরোটা শেষ করলাম। মনে রাখবেন, ক্যালিগ্রাফি শুধু একটা লেখা নয়, এটা ধৈর্যের খেলা, এটা শিল্পীর মনের প্রতিফলন। আপনারা যদি ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে আপনারাও পারবেন সুন্দর ক্যালিগ্রাফি বানাতে। তো আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমাদের পরের পার্ট হবে ফাইনাল পার্ট, ওখানেই আমরা দেখব পুরো কাজের শেষ রূপ কেমন দাঁড়ায়, আর আমাদের টেক্সচার ক্যালিগ্রাফি আসলে কতটা গর্জিয়াস হতে পারে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনি চান ভবিষ্যতে আমি কোন ধরনের ক্যালিগ্রাফি নিয়ে কাজ করি সেটা অবশ্যই লিখে দেবেন। আল্লাহ হাফেজ।